কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তভ। আজকে আমাদের সাথে এই কল রেকর্ডিংয়ে ছিল প্রিয়া। এই কল রেকর্ডিংয়ে হায়দ্রাবাদের একটা বাড়ির ঘটনা শেয়ার করা হবে, যে ঘটনাটা শুনে আপনারা চমকে উঠবেন। এরকম শিহরণ জাগানো ভয়, এরকম একটা প্যালপিটেশন যে ঘটনার থেকে পাওয়া যেতে পারে, সেটা সত্যি কথা বলতে এই ঘটনাটা না শুনলে আমার কোনো আইডিয়া ছিল না। আমি এই ঘটনার ব্যাপারে সেরকম কোনো হিন্টস দিচ্ছি না, শুধু জেনে রাখুন, বুঝে রাখুন, এই ঘটনাটা শেষ অবধি শুনলে আপনারা মারাত্মক একটা ভয় পেতে চলেছেন। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কিউরিও ফাইট। আপনি যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, কোনো তান্ত্রিক হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। কিউরিও ফাইট প্রেজেন্টস ঘোষলি কল রেকর্ডিং, a horror audio documentary by কৌস্তভ কুমার। এবার ভয় পাবে তুমিও। হ্যালো প্রিয়া, কেমন আছো? আমি ভালো আছি কৌস্তভ, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তো বেসিক্যালি তুমি আজকে এমন একটা ঘটনা শেয়ার করতে চলেছো যে ঘটনাটা হায়দ্রাবাদের, এবং হায়দ্রাবাদের এর আগে বেশ কিছু ঘটনা কিউরিও ফাইটে সম্প্রচার করা হয়েছে। বাট আজকের এই ঘটনাটার মধ্যে এমন একটা এলিমেন্ট রয়েছে, এমন কিছু চিলস রয়েছে, এমন পরিস্থিতি তৈরি হয়েছে, এত ভয়ঙ্কর একটা ঘটনা। ঠিক আছে, এই পুরো জিনিসটা আমি তোমার থেকে জানতে চাইছি প্রিয়া, কি ঘটেছিল একদম শুরু থেকে শুরু করে, এবং জানাও আমাকে। হ্যাঁ, তো এই ঘটনাটা হচ্ছে হায়দ্রাবাদ ঠিক নয়, এটা হচ্ছে ওয়ারাঙ্গলের ঘটনা। তো এটা ধরো এই আগের মাসে দিকে আমি আমার একজন কলিগের সাথে কিছু ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কথা হচ্ছিল। তো তখন ও এই ঘটনাটা কথার পরিপ্রেক্ষিতে আমাকে বলে যে ডোমেস্টিক ভায়োলেন্সটা যেমন মেয়েদের প্রতি হয়, সেরকম অনেক ক্ষেত্রে এরকমও হয় যে ছেলের বাড়ি থেকে ছেলেরাও অনেক কিছু সাফার করে। তো তুমি ঘটনাটা যখন আমি পুরোটা বলবো, তখন তুমি ধীরে ধীরে ব্যাপারটা, আমি কেন এই কথাটা বললাম সেটা তুমি বুঝতে পারবে। তো এই যে ঘটনাটা, এটা আমাকে যে বলেছে, এটা তাদেরই আত্মীয়র মধ্যে, মানে ওর কোন একজন দূর সম্পর্কের মাসি, তাদের ঘটনা। তো এই মাসির ছেলে বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে যে বউ হয়ে আসে, বউটি খুব ভালো, মানে প্রথমে বেশ বিয়ের 6-7 মাস বউটি ছিল, বউটি খুব ভালো, খুব হাসি খুশি, খুব মিশুকে মেয়ে, খুব নম্র ভদ্র শিক্ষিত। এইবারে ওরা যখন বিয়ে হয়ে গেল, তখন ওরা ঠিক করলো যে ওদের একটা বড় বাড়ি দরকার, কারণ ওরা আগে একটা 2 BHK ফ্ল্যাটে থাকতো। তো সেই ফ্ল্যাটের জায়গাতে আর কুলাবে না বলে ওরা ঠিক করলো যে ওরা একটা বড় বাড়িতে থাকবে। তো ওরা ওয়ারাঙ্গলের ওখানে একটা বাড়ি ওদের খুব পছন্দ হয়, খুব সুন্দর একটা দোতলা বাড়ি। এবার ওরা যখন বাড়িটা মানে কিনবে, কথাবার্তা হচ্ছে, তখন কেউ একটা ওদেরকে একবার এরকম একটা সাড়া দিয়েছিল যে এই বাড়িটা কিনছেন, এই বাড়ির ব্যাপারটা সব জানেন তো? তখন এরা বলছে কি ব্যাপার, জানার কি আছে? তখন বলছে না, বাড়িটার ব্যাপারে সব খোঁজ খবর ঠিকঠাক করে নিয়েছেন তো? এবার ওরা যত খোঁজ খবর বলতে কি, ওরা যা সমস্ত পেপার এগুলো সবকিছু দেখিয়েছে লয়ারকে, এই সব দিক থেকে, কাগজপত্রের দিক থেকে কোনো অসুবিধা নেই। এবার সেই বাড়ির মালিককেও জিজ্ঞাসা করেছে যে এরকম আপনার বাড়ি সম্পর্কে একজন এরকম একটা কথা বললো, তো আপনার বাড়িতে কি কোনো সমস্যা আছে কোনো ধরনের? এবার বলছেন যে না, আপনি তো সমস্ত কাগজপত্র দেখেছেনই, আমার সমস্ত লিগালি সবকিছু ঠিক আছে, তাহলে আর কি সমস্যা হতে পারে, আর বাড়ির লোকেশনটাও খুব ভালো। তো এই বাড়িতে শিফট করার পরে প্রথম বেশ 1-2 মাস মোটামুটি ঠিকঠাকই চললো। তো তারপরে 1-2 মাস পর থেকে যেটা হলো, ওই যে নতুন যে বউটা, যে আগে খুব প্রাণোচ্ছল হাসি খুশি সবাইকে নিয়ে থাকতে পছন্দ করত, সে আস্তে আস্তে নিজেকে
একা করে নিল। মানে সে আস্তে আস্তে সে আর আগের মতো অত হাসি খুশি রইলো না, সে আর বেশি কারোর সাথে কথা বলে না, সে সারাক্ষণ ধরে একটা ঘরের মধ্যে নিজেকে আটকে রাখে। তো এই যে পরিবর্তনটা দেখে মেয়েটার মধ্যে সবাই একটু অবাক হয়, কারণ তারা তো এতদিন পর্যন্ত মেয়েটাকে দেখেছে, বেশ তারা 6-7 মাস মেয়েটার সাথে সংসার করেছে, তারা জানে যে মেয়েটার নেচারটা এরকম নয়। তাহলে হঠাৎ করে এমন কি হলো যে মেয়েটা ধীরে ধীরে এইভাবে মেয়েটার মধ্যে পরিবর্তন আসতে থাকলো। তো মেয়েটাকে জিজ্ঞাসা করেছে যে তোমার কি কোনো কারণে মন খারাপ, কি হয়েছে? এবার মেয়েটা না প্রথম প্রথম কিছুই বলতো না। মেয়েটা বলছে যে না কিছু না, কোনো ব্যাপার না, কিছু হয়নি, কিছু না। এবার আস্তে আস্তে ওর এই যে নিজেকে একা করে রাখার ব্যাপারটা, এই যে চুপ করে থাকার ব্যাপারটা, এটা আরো যত দিন যাচ্ছে তত আরো বাড়তে থাকে। এইবারে প্রথম যে ঘটনাটা ঘটে, একদিনকে কি হয়েছে, মেয়েটা আস্তে আস্তে সারাদিন একটা ঘরের মধ্যে নিজেকে বন্ধ করে রাখতো। হ্যাঁ, সারাক্ষণ সেই ঘরেও কাউকে ঢুকতেও দিত না, এমনকি ওর হাজবেন্ডকেও ঢুকতে দেওয়া বন্ধ করে দিল। এবারে একদিনকে ওর হাজবেন্ড এরকম, ও ঘরের মধ্যে অন্ধকার করে বসে রয়েছে দরজা বন্ধ করে, তো ওর হাজবেন্ডের কিছু একটা দরকার ছিল হয়তো ঘরের মধ্যে, তো ওর হাজবেন্ড না ঢুকেছে, দরজাটা খুলে ঢুকেছে। এবার ঢুকে দেখছে মেয়েটা এরকম, এবার ওর হাজবেন্ড না কিছু একটা ওর হাজবেন্ডের এরকম মনে হয়েছে, ওর হাজবেন্ড একটা কেমন, ওর নাকে একটা গন্ধ এসেছে, হালকা একটু একটু রক্ত রক্ত মতো একটা গন্ধ এসেছে ওর হাজবেন্ডের নাকে। এবার ওর হাজবেন্ড না মেয়েটার কাছে গেছে, গিয়ে এরকম, এবার ঘরটা তো একদম পুরো অন্ধকার, এবার ওর হাজবেন্ড এরকম খাটের ওপর বসে ওকে জিজ্ঞাসা করছে, ও এরকম, মেয়েটা না হাঁটুটা মুড়িয়ে খাটের ওপর বসে রয়েছে। এবার ওর হাজবেন্ড যে ওকে জিজ্ঞাসা করতে গেছে, এবার ওর হাজবেন্ড দেখছে কি, মানে চাদরের ওপর থেকে কি একটা ভেজা ভেজা, ওর হাজবেন্ডের পায়ে না একটা কি ভেজা ভেজা লেগে গেল। তারপর যে মেয়েটার হাত ধরতে গেছে, তখন দেখছে কি হাতের মধ্যে একটা ভেজা ভেজা কি যেন লেগে গেল। তখন ওর হাজবেন্ড সাথে সাথে আলো জ্বালিয়েছে, আলো জ্বালিয়ে দেখছে মেয়েটা কি করেছে, একটা ব্লেড নিয়ে ওর সারা হাতে পায়ে এরকম লম্বা লম্বা করে চিরেছে, আর সেইখান থেকে রক্ত বেরাচ্ছে। সেই রক্তই ওই চাদরে টাদরে লেগে ওর হাতের মধ্যে লেগে রয়েছে। আর ওর হাজবেন্ডও যে ওর গায়ে হাত দিয়েছে, তখন ওর হাজবেন্ডের হাতে রক্ত লেগে আছে, ওর হাজবেন্ডের পায়ে ওই চাদর থেকে রক্ত লেগে গেছে। এবার ওর হাজবেন্ড তো মানে পুরো শক হয়ে গেছে, শক হয়ে ওর হাজবেন্ড সবাইকে ডেকেছে বাড়িতে, ওর যে ছেলেটার যে মা বাবা তাদেরকে ডেকেছে। এবার সবাই এসে তো ওই দৃশ্য দেখে অবাক, যে মেয়েটা এরকম কেন করেছে। এবার ওরা বুঝতে পারছে না যে হঠাৎ করে কি হয়ে গেল। এবার ওকে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে, কি হয়েছে, তুমি এটা কি করেছো, কেন করেছো? এবার মেয়েটা কোনো কথা বলছে না, মেয়েটা চুপ করে মাথা নিচু করে ওইভাবে বসে রয়েছে। এবার ওকে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিতে দিতে এবার ওর মাথাটা না এরকম জোর করে তুলেছে, যে কি হয়েছে, তুমি কথা বলছো না কেন? এবার ওর মাথাটা তুলে দেখছে ওর চোখগুলো না মানে অস্বাভাবিক রকম লাল লাল হয়ে রয়েছে, মানে দেখে মনে হচ্ছে যেন অনেকক্ষণ কেঁদেছে বা কিছু একটা হয়েছে। ও চোখগুলো পুরো অস্বাভাবিক রকমের লাল টকটকে হয়ে রয়েছে। এবার ওরা তো মানে বুঝতে পারছে না, দিশেহারা হয়ে গেছে যে কি করবে। এবার ওই যে এদের যে পরিবারটা, একটুখানি ব্যাকগ্রাউন্ড বলি, তো এই ছেলেটার বাবা মা দুজনেই ডাক্তার, দুজনেই ওই জেনারেল মেডিসিনের ডাক্তার। আর ছেলেটা নিজেও খুব ভালো পোস্টে, একটা বড় কোনো কোম্পানিতে খুব ভালো পোস্টে চাকরি করতো। তো এবার যেহেতু ডাক্তার ফ্যামিলি, ঘরেই সমস্ত ফার্স্ট এইড টেড সব ছিল, এবার এই নিয়ে ওকে ফার্স্ট এইড করতে করতে এবার ওর মেয়েটার যে বাবা মা তাকে ফোন করেছে, ফোন করে বলছে যে আপনারা এক্ষুনি আসুন, আপনাদের মেয়ে এরকম এরকম করেছে। কি ব্যাপার, আপনাদের সাথে কি আপনাদের মেয়ের কোনো কথা হয়েছে? বেশ কয়েকদিন ধরে দেখছি আপনাদের মেয়ে কেমন একটা অদ্ভুত আচরণ করছে, আপনাদের মেয়ে কারোর সাথে কথা বলছে না, নিজেকে একটা ঘরে আটকে রেখেছে, ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছে না, হঠাৎ আপনারা ইমিডিয়েটলি আসুন। এবার মেয়েটার বাবা মা ইমিডিয়েটলি এসেছে, এসে তারপর তো মেয়ের ওই অবস্থা দেখে ওরা অবাক হয়ে গেছে। এবার তখন এরা জিজ্ঞাসা করছে যে কি হয়েছে, আপনারা সত্যি কথা বলুন তো, আপনার মেয়ে কি এই বিয়েটাতে খুশি নয়? আর যদি খুশি নাও হয় তাহলে হঠাৎ করে এই 6-7 মাস পরে ওর কি এমন হলো? ও তো প্রথম প্রথম তো আমাদের সাথে ভালোই ছিল। এবার মেয়েটার বাবা মাও বুঝতে পারছে না যে না, মেয়ের সাথে তো ওনাদের এরকম কোনো ধরনেরই কোনো কথাবার্তা হয়নি।
তো এবার মেয়েটার বাবা মা আবার ভাবছে যে মেয়েটার বাবা মা ওকে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে মা, বল কি হয়েছে বল। এবার মেয়েটা কোনো সাড়া দিচ্ছে না, ও ঠিক যেন একটা পুতুলের মতো ওইভাবেই বসে রয়েছে, ওই খাটে ওইভাবেই বসে রয়েছে, রক্ত মাখা চাদরের উপর ওরম করেই বসে রয়েছে। এবার মেয়েটার বাবা মার মনে মনে না একটু সন্দেহ হয়েছে যে ছেলেটা বা ওর বাবা মা কি ওর উপর কোনো রকমের শারীরিক বা মানসিক কোনো রকমের অত্যাচার করছে, যার জন্য মেয়েটা এরকম কোনো একটা পদক্ষেপ নিয়েছে, নাকি এরা ওকে কিছু করেছে যে ওরকম শকড হয়ে গেছে। এবার ওরা বলছে কি যে আপনারা যান, আমি একটু মেয়ের সাথে আলাদা করে কথা বলবো। এবার মেয়েকে আলাদা করেও জিজ্ঞাসা করছে। হ্যাঁ, এবার মেয়ে ওর বাবা মাকে বলছে কি, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও, হ্যাঁ আমি কাউকে এখানে চাই না, চলে যাও, এরকম করে ওর বাবা মাকে খুব মানে উল্টো পাল্টা ভাবে বলেছে। এবার ওর বাবা মা বুঝতে পারছে না, এবার ওর বাবা মা ভাবছে যে মেয়েরই কি তাহলে কোনো মানসিক সমস্যা হলো। কারণ দেখো ছেলেটার পরিবার, ছেলেটা খুবই ভদ্র, ওরা মানে ওরা যেমন, ওর বাবা মা যেমন ডাক্তার, ওরা শুধু ডাক্তারই নয়, ওদের নিজেদের একটা ওখানে ওয়ারাঙ্গেলে ওদের নিজেদের একটা নার্সিং হোমও আছে, মানে নার্সিং হোম একটা পার্টনারশিপ বা এরকম কিছুতে নার্সিং হোমও আছে। প্লাস ওদের যে ফ্যামিলিটা খুব ভালো, ভদ্র শিক্ষিত ফ্যামিলি। আর মেয়েটার বাবা মাও না চেনে, মানে আত্মীয়র মধ্যেই বিয়ে হয়েছে, তো ওরাও জানে যে ছেলেটার পরিবার বা ছেলেটা এই রকমের নয়। তো এবার মেয়েটার বাবা মা কিছুতেই কিছু কুল কিনারা করে উঠতে পারছে না। এবার এবার তখন আলটিমেটলি ওরা সবাই মিলে ডিসকাস করে ওরা বুঝতে পারলো যে মেয়েটার হতে পারে যে কোনো একটা মানসিক সমস্যা হচ্ছে বা কিছু, মেয়েটাকে একটু সময় দেওয়া হোক, তারপরে মেয়েটার সাথে ধীরে ধীরে মেয়েটা যখন স্বাভাবিক হবে তখন ও কিসের রাগ থেকে বা কি থেকে এটা করেছে সেটা ওর থেকে জানবে বলে এবার মেয়েটার বাবা মা সেদিনকে চলে যায়। এবার রাত্রির বেলা তো সেই মেয়েটাকে মানে জোর, ও মেয়েটা তো নিজের ঘরেও কাউকে থাকতে দেবে না, ও ওই রকম ও শরীরের অবস্থা, তাও ও নিজের ঘরে কাউকে থাকতে দেবে না এরকম, তাও জোর করে ওর হাজবেন্ড ওর সাথে সেই রাতে থাকে। এইবারে আহ তার পরের দিনকে সকাল থেকে সবার তো খুব মন মেজাজ খারাপ যে কি হলো, কেউ কিচ্ছু বুঝতে পারছে না। মেয়েটা একটা গোটা দিন হয়ে গেছে, তাও মেয়েটা কিন্তু নিজের ঘর থেকেও বেরাচ্ছে না, আর মেয়েটা কিন্তু গোটা ঘটনাটার বিষয়ে একটা কথা উচ্চারণ করছে না যে কি হয়েছে, কেন হয়েছে, কেন ওরম করেছে। এবার পরদিনকে রাত্রির বেলা যে ছেলেটার বাবার কাছে একটা ফোন আসে, ফোন তার কোনো পেশেন্টের ফোন আসে। এবার তখন বেশ রাত্রির হয়ে গেছে, মানে সবাই ঘুমিয়ে পড়েছে, প্রায় তখন 12:30-1টা এরকম বাজে। তো উনি ভাবছেন কি যে আমি বেডরুমে কথা বলবো, সব জেগে যাবে, ওনার স্ত্রী জেগে যাবে, তো আমি বেরিয়ে কথা বলি। এবার উনি বেরিয়েছেন, বেরিয়ে উনি ফোনে কথা বলছেন। এবার ফোনে কথা বলতে বলতে উনি হাঁটতে হাঁটতে, এবার উনি থাকতেন দোতলায়, এবার হাঁটতে হাঁটতে উনি একটুখানি ওই কথা বলতে বলতে ব্যালকনির কাছে এসেছেন। এবার তো পুরো বাড়ি অন্ধকার, উনি আর কোনো আলো জ্বালাননি, উনি ওইভাবে অন্ধকারের মধ্যেই কথা বলছেন। এবার ছোট ছোট যে ওই নাইট বাল্বগুলো জ্বলে ওইগুলো জ্বলছে কোথাও কোথাও। এবার উনি ফোনে কথা বলতে বলতে হঠাৎ করে দেখছে দূর থেকে যে কোনো একটা মেয়ে ওই যে ব্যালকনির ওপরে বসে রয়েছে, পাটা বাইরের দিকে। বোঝাতে পারছি, মানে ধরো কেউ যদি ব্যালকনির দিকটা পিঠটা করে আর পাটা যদি বাইরের দিকে ঝুলিয়ে বসে থাকে, ওইভাবে উনি দেখছেন যে বসে আছে। এবার ওনার প্রথমেই মনে হয়েছে যে ওটা ওনার বৌমা, কারণ ওনার বৌমার তো মানসিক পরিস্থিতি ঠিক নেই। এবার উনি ভাবছে যে এ কি সুইসাইড অ্যাটেম্প্ট করতে যাচ্ছে নাকি। এবার উনি কি করবেন, উনি না পাজেলড হয়ে এবার উনি ভাবছেন যে একে যদি আমি এখন হঠাৎ করে পিছন থেকে গিয়ে ডাকতে যাই, এ যদি সামনের দিকে ঝাঁপ দিয়ে দেয় তাহলেই তো পড়ে যাবে। এবার উনি না আস্তে আস্তে করে উনি বুদ্ধি করে এটাও ভাবছে যে যদি এর কিছু হয়ে যায় তাহলে তো পুরো দোষটা পড়বে আমার পরিবারের ওপর। তো উনি বুদ্ধি করে কি করেছে, উনি না ফোনের ক্যামেরাটা অন করেছেন। ক্যামেরাটা অন করে উনি এইরকম করে ক্যামেরাটা নিয়ে এগাচ্ছেন আর মেয়েটাকে বলছে যে বৌমা নেমে আসো, তুমি কি করছো,
নেমে আসো, আস্তে আস্তে বলছে, মানে খুব জোরে বললে যদি ভয় পেয়ে বা কিছু একটা যদি ও ড্রাস্টিক স্টেপ নিয়ে নেয়, বলছে নেমে আসো, কি করছো, নেমে আসো। বলে উনি না যত এগাচ্ছেন আস্তে আস্তে, এগাতে এগাতে উনি যখন বেশ অনেকটা কাছে এসে গেছেন, মানে যখন একদম কাছে এসে গেছেন, হঠাৎ করে উনি দেখছেন যে ওখানে কেউ নেই। মানে মনে হলো যে মূর্তিটা ওখানে ছিল, সেটা যেন হঠাৎ করে আর ওখানে নেই, অদৃশ্য হয়ে গেছে। এবার উনি উনি না ভাবছে কি দেখলাম আমি এটা। আর তখন তো পুরো বাড়িটা অন্ধকার, আর ব্যালকনি থেকে একমাত্র ওই বাইরের থেকে ওই চাঁদের আলো যতটুকু আসছে ওরকম। আর ওয়ারাঙ্গেল জায়গাটা তো খুব একটা শহর নয় যে প্রচুর স্ট্রিট লাইট বা এরকম ধরনের কিছু থাকবে। তো ওই চাঁদের আলো একটা আদ্রে, যদি কিছু বাইরের কোনো আলো, ওইটুকু ওই আলো আধারিতে এবার উনি না মানে খুব কনফিউজড হয়ে গেছে। উনি ভাবছে কি আমি কি দেখলাম, আমি তো স্পষ্ট দেখলাম যে ওখানে কেউ তো একটা ছিল বাইরের দিকে পা ঝুলিয়ে। এবার উনি তখন সাথে সাথে বলছে আমার কাছে তো ভিডিও আছে, আমি ভিডিওটা দেখি, তাহলেই তো আমি বুঝতে পারবো যে এটা আমার চোখের ভুল কিনা। এবার উনি সাথে সাথে ভিডিওটা দেখতে গেছে। ভিডিওটা দেখতে গিয়ে উনি যে ভিডিওটা চালিয়েছেন, তখন দেখছে ভিডিওতে কাউকে দেখা যাচ্ছে না। এইটা উঠেছে যে উনি আস্তে আস্তে ব্যালকনির দিকে এগোচ্ছেন, কিন্তু উনি যে খালি চোখে যে দেখতে পাচ্ছিলেন যে ব্যালকনিতে কেউ বসে, সেটার ভিডিওতে দেখা যাচ্ছে না। এবার উনি বলছেন আমি কি তাহলে হ্যালুসিনেট করছি, বা এই বাড়িতে এই সমস্ত চলছে বলে আমি কি কোনো ভুল দেখলাম। উনি না নিজে, উনি ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবছে যে আমার সাথে এটা কি হলো। তারপরে এবার যেহেতু দেখো উনি তো একজন ডাক্তার, উনি তো হঠাৎ করে প্যারানর্মাল বা অশরীরী এই ধরনের তো কোনো ব্যাপার ওনার মাথায় আগে আসবে না। তো উনি ভাবছে যে না আমি ঘরে চলে যাই, আমি কালকে আমার স্ত্রীর সাথে ব্যাপারটা আলোচনা করব যে এটা কি আমার কোনো মানে মেন্টাল কোনো সমস্যা হচ্ছে কিনা। এবার উনি উনি গিয়ে ঘরে শুয়ে পড়েছেন। এবার পরদিন সমস্ত ঘটনা ওনার স্ত্রীকে জানিয়েছেন। স্ত্রীকে জানানোর পর এবার ওনার স্ত্রী তো বলছে যে না, এরকম কি করে হয়, তোমার নিশ্চয়ই তোমার খুব কোনো কারণে মানসিক চাপ হয়েছে, মানসিক চাপ থেকে তুমি এগুলো দেখছো। তখন বলছেন কিন্তু দেখো আমার এরকম কি মানসিক চাপ হবে, আমার তো দীর্ঘদিন ধরে খুব কোনো টেনশন বা এরকম তো কিছুতে আমি ভুগছি না, মানে এই ধরনের একটা হ্যালুসিনেশন হওয়ার জন্য তো দীর্ঘদিনের মানসিক চাপ, মানসিক গুরুতর সমস্যা হলেই মানুষ এরকম করে। তো ওনার স্ত্রী বলছে যে না দেখো, এক যা হলো সেদিনকে, তো তুমি বোধহয় ভুল দেখেছো, আর তুমি তো ভিডিওও তুলেছো, তুমি তো নিজেই উনি দেখিয়েছেন ভিডিওটা স্ত্রীকে। তো ওনার স্ত্রী বলছে ভিডিওতে কই কাউকে তো দেখা যাচ্ছে না। তখন উনি বলছে একবার আমার সাথে একটু ব্যালকনির দিকে চলো না, একটু দেখি যদি ওখান থেকে কিছু যদি দেখা যায় বা কিছু। তো ওনারা গেছেন। এবার ওনারা দুজনে গিয়েই দেখছেন যে ওই ব্যালকনিটার যে হ্যান্ডেলটা, ওই হ্যান্ডেলটার মধ্যে একটা রক্তের দাগ মতো একটা, মানে কেউ একটা রক্তমাখা আঙ্গুলে যদি ওই হ্যান্ডেলটা ধরে, ওরম একটা হালকা রক্তের দাগ মতো। উনি বলছে যে এই তো দেখো, এই দেখো এখানে এই হাতের দাগটা কি করে এলো, আর এটা তো রক্তের দাগ, রক্তের দাগই বা এখানে কি করে এলো। ওনার স্ত্রী তাও বিশ্বাস করে না। ওনার স্ত্রী বলছে যে না, হতে পারে বৌমার তো সারা গায়ে ওরকম কাটা, কোনো কারণে হতে পারে যে ও ওই অবস্থায় হয়তো ওর হাতে কোনো কারণে রক্ত লেগে গেছে বা কিছু, সেটা নিয়ে এসেও ব্যালকনিতে দাঁড়িয়েছে, তার ছাপ হতে পারে। এবার এই লজিকে উনি তারপর ন্যাকড়া জল ঢলেনে মুছে দেন। উনি বলছে যে না তুমি ভুল দেখেছো, দেখো এরকম তো কিছু হয় না, তুমি যেটা বলছো এটা তো সম্ভব নয়। তো এইভাবে কেটে যায় সেই দিনটা। এইদিকে মেয়েটা তো ওই রকম শারীরিক অবস্থায়, এবার মেয়েটা হঠাৎ করে একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দিল। ওই বৌমা একদমই খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে সারাদিন ধরে কি করলো, বিছানায় শুয়ে, স্নান বন্ধ, খাওয়া বন্ধ, সারাদিন বিছানায় শুয়ে থাকে। মাঝে মাঝে এমনকি বিছানার মধ্যে সে প্রস্রাবও করে ফেলে, এরকম অবস্থা, টয়লেটও করে ফেলছে বিছানার মধ্যে। তো এরা দেখছে যে না, একে তো এইভাবে তো ফেলে রাখা যাবে না, এর নিশ্চয়ই কোনো শারীরিক সমস্যা হচ্ছে। এবার এরা আস্তে আস্তে না, এরা ঘরের মধ্যে কিছু যা যা কিছু ট্রিটমেন্ট, যা কিছু করার ঘরে ওগুলো চেষ্টা করছে, মেয়েটার আর কোনো উন্নতি হয় না।
মেয়েটা এবার শুরু করলো রক্ত বমি। খাচ্ছে না দাচ্ছে না কিচ্ছু করছে না, কিন্তু মাঝে মাঝে মেয়েটা বমি করছে, বমির সাথে একদম একদম কালচে টাইপের, একদম মানে কালো রকমের এক থকথকে রক্ত বেরোচ্ছে। এবার তখন এরা ভাবছে যে না, এর শরীরে নিশ্চয়ই খুব কোনো একটা সিরিয়াস সমস্যা হয়েছে, একে আর বাড়িতে রাখা যাবে না বলে ওকে ওদেরই যে নার্সিং হোম, সেই নার্সিং হোমে মেয়েটাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে গিয়ে সেই নার্সিং হোমে মেয়েটাকে অ্যাডমিট করা হলো। এবার নার্সিং হোমে ডাক্তার দেখছে, অনেক রকমের টেস্ট করছে, টেস্ট করে এবার ওর কিন্তু শরীরের ভেতর কোনো মানে গুরুতর সমস্যা কিছু বেরাচ্ছে না। যেটুকু না খাওয়া দাওয়া করার জন্য যেটুকু হয়, মানে ওই ধরো প্রেশার লো হয়ে গেছে, তারপর ওর হার্টবিটটা একটু স্লো চলছে, তারপর এই রকমের খুব সামান্য কিছু, যেগুলো একদম সামান্য, এমন কিছু যে ও যে কেন রক্ত বমি করছে, মানে মানুষের শরীরে নিশ্চয়ই একটা কোনো সিরিয়াস সমস্যা হলে তো সে রক্ত বমি করবে, তাই না? কিন্তু ওর শরীরের থেকে কোনো সব টেস্ট রিপোর্ট নর্মাল আসছে। এবার ডাক্তার বলছে যে না, একে তো কয়েকদিন অবজারভেশনে, আরো যে ওখানে ওনাদের ডাক্তাররা ছিল বলছে যে না, একে তো কয়েকদিন অবজারভেশনে রাখতে হবে, দেখতে হবে, হতে পারে ওর শরীরে এমন কিছু ডেভেলপ করছে যেটা এখনই ধরা পড়ছে না রিপোর্টে, তো একে কয়েকদিন ভর্তি রাখতে হবে। তো ওকে ভর্তি নিয়ে নিয়েছে মেয়েটাকে। ভর্তি নিয়ে নেওয়ার পরে এবার রাতে তো কাউকে থাকতে হবে, ওকে একটা এরকম কেবিন দিয়েছে। এবার রাতে কে থাকবে? তো প্রথম রাতে ঠিক হলো যে ওর হাজবেন্ড বললো যে আমি থাকবো রাতে ওর সাথে। ভালো কথা। এবার মেয়েটা তো ওই রকম ভাবেই পড়ে রয়েছে, মানে ওই স্যালাইন চলছে, তারপর আরো যা সমস্ত হসপিটালে যন্ত্রপাতি ওইসব লাগিয়ে মেয়েটা ভাবেই রয়েছে পড়ে বেডের মধ্যে। এবার ওর হাজবেন্ড রাত্রিবেলা এরকম, আর মেয়েটা যেটুকু কথা বলতে পারছে, ওর একটাই কথা যে ওর ঘরে আলো জ্বালানো যাবে না। এবার ও আলো জ্বালালেই মানে কিরম ভাবে একটা ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, খুব হিংস্র ভাবে একটা বলছে যে না, আলো জ্বালালে ও, এবার এবার ও যে হিংস্র হয়ে গিয়ে যে ওরকম চিৎকার চেঁচামেচি করছে, ওতে তো ওর আরো বেশি শারীরিক ক্ষতি হয়ে যাচ্ছে। তাই জন্য ওকে বলছে ঠিক আছে আলো নিভিয়ে দাও, হতে পারে ওর আলোতে কোনো একটা সেন্সিটিভিটি ওর ডেভেলপ হয়েছে, কোনো ওর চোখে হয়তো আলোটা লাগছে বা কিছু একটা ওর হচ্ছে, সেটা নার্ভের কোনো একটা সমস্যা হচ্ছে ওর আলোর জন্য। তো ওর ঘরে এরকম পুরো আলো নেভানো, একদম পুরো অন্ধকার করা। এবার ওর হাজবেন্ড ওই পাশেই একটা সোফা মতন ছিল, ওই সোফাতে শুয়ে রয়েছে, ওই কেবিনের মধ্যেই শুয়ে রয়েছে, আর কেবিনের সাথে অ্যাটাচ বাথরুমও ছিল। তো এবার ওর হাজবেন্ডের মাঝরাত্রিরে একটু বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়, তো ওর হাজবেন্ড বাথরুমে গেছে। এবার ওর হাজবেন্ড ওই ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে গেছে বাথরুমে। এবার বাথরুমে গিয়ে সে নিজের কাজটা সেরেছে, সেরে যখন বেরাচ্ছে, এবার তখন হঠাৎ করে ফ্ল্যাশ লাইটটাতে দেখছে, মানে ফ্ল্যাশ লাইটের আর কতটাই আলো, এবার হঠাৎ করে আলো আঁধারির মধ্যে ওর হাজবেন্ড দেখছে কি, যে ওই সোফাটার মধ্যে না কোনো একটা নারী মূর্তি বসে রয়েছে সোফাটার মধ্যে। এবার ওর হাজবেন্ড প্রথমেই ভেবেছে কি, যে বোধহয় ওর স্ত্রী উঠে ওই সোফাটার উপর বসে রয়েছে। এবার ওর হাজবেন্ড বলছে যে এ কি, তুমি উঠে এসছো কেন, তুমি উঠলে কি করে, আর কি হলো, তুমি এখানে বসে আছো কেন, তুমি বসে রয়েছো এভাবে, তুমি একা একা উঠেছো। এবার দেখছি কি যে ওর বউ না কোনো সাড়া দিচ্ছে না। এবার ওর হাজবেন্ড বলছে যে কি হলো, তুমি কোনো সাড়া দিচ্ছ না কেন, তুমি একা একা উঠলে বলে। এবার ওর হাজবেন্ড কি করেছে, তাড়াতাড়ি করে বেরিয়ে না ফট করে আলোটা জ্বালিয়েছে কেবিনের। এবার যে আলোটা জ্বালিয়েছে, দেখছে সোফার মধ্যে কেউ নেই, ওর বউ যেরকম বেডের মধ্যে শুয়ে, ওর বউ বেডের মধ্যে সেভাবেই শুয়ে রয়েছে। মানে ব্যাপারটা একবার ভাবো কতটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এক্স্যাক্টলি। এবার ওর হাজবেন্ড না বুঝতে পারছে না, ওর হাজবেন্ড ভাবছে কি, আমি কি ঘুমের ঘরে ভুল দেখলাম, কি আমি কি দেখলাম, আমি তো স্পষ্ট আমি দেখলাম ফ্ল্যাশ লাইটের আলোতে যতটা দেখা যায়, আমি তো দেখলাম একটা লম্বা চুল, একটা নারী মূর্তি, আমি তো স্পষ্ট দেখলাম, কিন্তু আলো জ্বালাতে এখানে কেউ নেই, হ্যাঁ কোনো নার্সও নয়, আমার স্ত্রীও এখানে শুয়ে রয়েছে। এবার ওর হাজবেন্ড না ভাবছে কি হলো, পুরো মানে বোকা হয়ে গেছে ওর হাজবেন্ড। এবার বলছে যে উম, ঠিক আছে, হতে পারে যে আমি হয়তো ভুল দেখেছি ঘুমের ঘরে বা স্ট্রেস থেকে। ওর হাজবেন্ড আবার আলো ঠালো নিভিয়ে ওর হাজবেন্ড শুয়ে পড়েছে।
আবার ওর হাজবেন্ডের একটু চোখটা লেগে এসেছে, চোখটা লেগে এসে শুনতে পাচ্ছে ওর স্ত্রী না কাকে একটা এরকম বলছে যে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আমাকে ছেড়ে দাও, এরকম করো না, এরকম মানে এইভাবে বলছে একটা। এবার ওর হাজবেন্ড না সাথে সাথে কি করেছে, এবার আলোটা, ঘরটা যেহেতু বললাম যে অন্ধকার, এবার ওর তো উঠে আলোটা জ্বালাতে একটু সময় লাগবে। এবার ওর হাজবেন্ড না তাতে করে যে কিছু কি সমস্যা হলো, আবার ফোনের আলোটা মেরেছে। এবার ফোনের আলোটা যে ওর পুরো ওর না বউয়ের মুখের ওপর মেরেছে আলোটা। এবার ওর বউয়ের মুখের ওপর যখন আলোটা মেরেছে, স্পষ্ট দেখতে পাচ্ছে একটা হাত না সরে গেল এরকম, মানে অন্ধকারে আলোটা মেরেছে বউয়ের মুখের ওপর, দেখলো বউয়ের মুখের ওপর থেকে একটা অন্য কারোর হাত এইভাবে সরে গেল। এবার ওর হাজবেন্ড সাথে সাথে আলো জ্বালিয়েছে, আলো জ্বালিয়ে দেখছে যে ওর বউ না এরকম উসকুস উসকুস করছে, আর বলছে যে না না আমাকে ছেড়ে দাও, আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে এরকম করে কি যেন একটা বিড়বিড় করছে। এবার হাজবেন্ড বলছে কি হয়েছে, কি হয়েছে তোমার, কি হয়েছে? এবার দেখছে কি ওর বউয়ের যে ওরকম সারা গায়ে যে কাঁটাগুলো ছিল, ওরকম হাতের একটা কাঁটার থেকে ব্যান্ডেজটা খোলা, ব্যান্ডেজ করা ছিল তো ব্যান্ডেজ করে করে রেখেছিল, ব্যান্ডেজটা খোলা, আর সেইখান থেকে রক্ত বেরাচ্ছে। এইবারে ওর হাজবেন্ড তো ভয় পেয়ে তাড়াতাড়ি করে ওখানে যে নার্স ছিল সেই নার্সকে তো ডেকে এনেছে। এবার নার্স এসেছে, নার্স এসে বলছে কি 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 অবস্থা, কি করে ব্যান্ডেজ খুলে গেল, এরকম রক্ত কি করে বেরালো? এবার ওর হাজবেন্ড বলছে আমি কিছু জানি না, আমি তো ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে আমার মনে হলো যেন ঘরে কেউ ঢুকেছিল। এবার নার্স বলছে ঘরে কে ঢুকেছিল, কাকে দেখতে পাচ্ছেন? আমরা তো বাইরেই থাকি, আমরা তো কাউকে দেখতে পাইনি ঘর থেকে বেরাতে, আপনিই তো রয়েছেন ঘরের মধ্যে। এবার নার্স দেখছে যে কাঁটাটার থেকে রক্ত তো বেরোচ্ছে, কিন্তু দেখো কাঁটাগুলো তো ততদিন বেশ কয়েকদিন হয়ে গেছে, এবার কাঁটাগুলো তো শুকিয়েও এসেছে, এবার ওগুলো একদম কোনো কাঁচা ক্ষত নয় যে তার থেকে ওইভাবে গল গল করে রক্ত বেরোবে। বেশ শুকিয়ে শুকিয়ে, মানে জোরে যদি কেউ ওটাকে খুঁচিয়ে না রক্ত বার করে, সে কাঁটা থেকে রক্তটা ফট করে বেরাবে না। এইবার নার্স বলছে যে না, এইটা তো এমনি এমনি রক্ত বেরোবে না, আর ওনার ব্যান্ডেজ খোলা। এবার নার্স বলছে আপনি কি কিছু করেছেন, সত্যি কথা বলুন। এবার ও বলছে আমি কি করবো, আমি তো ঘুমাচ্ছি। এবার নার্স তো বলছে যে না, আমাকে তো ডাক্তারকে জানাতে হবে। এবার তখন যে অ্যাটেন্ডিং ডাক্তার ছিল তাকে ডেকে এনেছে, এবার ডেকে এনে ডাক্তারকে বলেছে। এবার ডাক্তারেরও একটু সন্দেহ হচ্ছে যে এই মেয়েটার যে কেসটা প্রথম থেকেই সন্দেহজনক। এবার ডাক্তার বলছে যে দেখুন, আপনাদের কিন্তু এই যে কেসটা যেদিকে এগাচ্ছে, এটা কিন্তু পুলিশ কেস হয়ে যেতে পারে। আমার কিন্তু মনে হচ্ছে কেন, আপনি সত্যি কথা বলুন কিছু করলে। এবার ছেলেটা বলছে যে না। এবার ছেলেটা ফোন করে ওর বাড়ির লোককে ডেকেছে, ওর বাবা মাকে ডেকেছে, এবার ওর বাবা মাও এসেছে। এবার দেখো ওর বাবা মা তো হসপিটালের বলতে পারো মালিক, মানে পার্টনার, ওর বাবা মার অনেক শেয়ার আছে হসপিটালে। তো এবার স্বাভাবিক ডাক্তার তো একটু ওর বাবা মাকে সম্মান করে। এবার ওর বাবা মাকে বলছে যে দেখুন এই এই ব্যাপার, আপনার ছেলেই তো ঘরে ছিল, আমাদের নার্সও ছিল না, নার্স রাতের মেডিসিন যা ছিল দিয়ে বেরিয়ে গেছে, বলে গেছিল অসুবিধা হলে বেল দিতে নার্স আসবে, কিন্তু এবার তাহলে কে করতে পারে? আর ওনার শরীরে তো এত ক্ষমতাই নেই যে উনি এরকম ভাবে। আর দেখছে কি কাঁটাটার না যেখানটা কেটেছে তার পাশে পাশে দেখে মনে হচ্ছে যে কেউ না একটা দাঁত দিয়ে, মানে একটা দাঁতের দাগ, হালকা হালকা দাঁতের দাগ মতো। এবার বলছে যে দেখুন এইগুলো তো ওনার পক্ষে এই অসুস্থ শরীর নিয়ে করা সম্ভব নয়। তখন এবার ওর বাবা মা দেখে বলছে যে দাঁড়ান, আহ কোনো প্রমাণ ছাড়া তো আপনি বলতে পারেন না যে আমার ছেলে এরকম করেছে, দাঁড়ান কি ব্যাপারটা আগে, এরকম আমার ছেলে করতে পারে না। এবার ডাক্তারও বলছে যে হ্যাঁ এটাও ঠিক যে আপনারা তো ভদ্রলোক, এটা আপনাদের নার্সিং হোম, এখানে আপনাদের বাড়ির বউ, এখানে যদি কিছু হয়ে যায় তাহলে তো আপনার এই বদনাম, আপনার ছেলে এরকম কেন করবে। ঠিক আছে তাহলে আজকে আমরা কিছু কাউকে পুলিশ বা কাউকে জানাচ্ছি না, দেখা যাক যে কি হয়, একটু ওনাকে অবজারভেশনে রাখবো। এবার ছেলেটা দেখো এইসবে তো ছেলেটা প্রচন্ড ভয় পেয়ে গেছে। এবার ছেলেটা বলছে যে না, আমি আর ওর সাথে থাকবো না, আমি আর এক রাত্রিরও ওর সাথে থাকবো না। প্রথম কথা তো আমার সাথে এই একটা রাত্রিরে বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে, আমি এরকম কাউকে দেখেছি, আমি এরকম মুখের ওপর হাত বোলাতে কাউকে দেখেছি, আমি জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না, এমনকি আমি নিজেও যে আমি আদৌ ঠিক দেখেছি কিনা আমি নিজেও আমার
মনে একটু সন্দেহ এখনো রয়েছে, কিন্তু আমি ওর এই অবস্থা, আমি ওর হাত থেকে রক্ত বার করাবে এই সমস্ত আমি করিনি, এইটুকু আমি শিওর। কিন্তু আমি যদি এখানে থাকি, ওর যদি আর কিছু হয় তাহলে আমি ফেঁসে যাব। এবার এর বাবা মা, ছেলেটার বাবা মা কি করেছে, মেয়েটার বাবা মাকে খবর দিয়েছে। এবার মেয়েটার বাবা মা এসেছে, এবার ওরা বলেছে যে দেখুন আপনাদের মেয়ের সাথে আপনারা থাকুন রাতে, আমাদের বাড়ি থেকে আমরা কেউ থাকতে পারবো না, কারণ আমরা ফেঁসে যাব, কিছু না করেই ফেঁসে যাব। এবার মেয়েটার মা বলছে হ্যাঁ ঠিক আছে, আমার মেয়ের সাথে আমি রাত্রিবেলা থাকবো, আর কারোর থাকার দরকার নেই। এবার মেয়েটার মা এরকম রাত্রিবেলা শুয়েছে। এবার রাত্রিবেলা শুয়ে উনি বেশ এরকম গভীর ঘুমিয়ে পড়েছে, বেশ মানে প্রায় ঘুম এসে গেছে ভালো। এবার হঠাৎ করে উনিও এরকম শুনতে পাচ্ছে যে ওনার মেয়ে আবার রাত্রিবেলা ঠিক মাঝরাত্রির হয়েছে তখন ওরকম অন্ধকারের মধ্যে বলছে যে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও ছেড়ে দাও, আমি যাবো না, আমাকে ছেড়ে দাও, এরকম করে বিড়বিড় করছে। এবার ওর মা তো আওয়াজটা শুনতে পেয়েছে, শুনতে পেয়ে ওর মা সাথে সাথে উঠে ওর মা আলোটা জ্বালিয়েছে। এবার ওর মা যে আলোটা জ্বালিয়েছে না, ওর মা একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডসের মধ্যে ওর মার মনে হয়েছে যে কেউ না একটা ফট করে মেয়েটার বেডের নিচে ঢুকে গেল। মানে সেটা যে কি, মানে মানুষ জন্তু না কি, ওর মা সেটা বুঝতে পারেনি, কিন্তু ওর মা স্পষ্ট আলোটা জ্বালাতেই মনে হয়েছে একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডসের জন্য কেউ একটা বেডের তলায় ঢুকে গেল। আর মেয়ের হাতের ওরকম ভাবে ব্যান্ডেজটা আবার খোলা। এইবারে ওর মা আবার নার্সকে ডেকে এনেছে। ওর মা তো ভয় পেয়ে গেছে, যে ওর মা ভাবছে যে কেউ ঢুকেছে কিনা ঘরের মধ্যে। ওর মা আবার নার্সকে ডেকেছে, নার্স আবার এসছে। এবার নার্সকে বলছে যে দেখো তো, মনে হচ্ছে বেডের তলায় কিছু কেউ বা কিছু একটা আছে। এবার নার্সরা এসেছে, এসে বেডের তলায় দেখছে যে না, বেডের তলা তো ফাঁকা, কিছু তো নেই বেডের তলায়। এবার দেখছে ব্যান্ডেজ আবার খুলে গেছে, আবার সেই আরেকটা জায়গা ক্ষত থেকে আবার ওরকম রক্ত চুয়ে পড়ছে, সেম ঘটনা। আবার সেই মনে হচ্ছে যে মানে কেউ ওই জায়গাটা কামড়ে দিয়েছে বা এরকম একটা কিছু। এবার নার্সরা বলছে যে এটা তো অস্বাভাবিক, কালকে মেয়েটার হাজবেন্ড ছিল, সে থাকতো এরকম হলো, আজকে মেয়েটার মা। এবার কতজনকে ওরা সন্দেহ করবে। আবার ডাক্তারকে ডেকেছে, আবার ড্রেসিং করে দিয়েছে ডাক্তার। এবার ডাক্তার বলছে যে এই মেয়েটাই হয়তো যখন ঘুমাচ্ছে ওর সাথে, যে ওর মা বা হাজবেন্ড যেই ওকে অ্যাটেন্ড করতে থাকছে, তারা যখন ঘুমাচ্ছে, এই মেয়েটাই কোনো কারণে ওই ব্যান্ডেজ গুলো খুলে ওই কিছু একটা করছে। এইবারে ডাক্তার বলছে যে আমাদের ওকে এবার অবজার্ভ করতে হবে, তার জন্য আবার ওর ছেলেটা ওর বাবা মাকে ডেকেছে। এবার বলছে আমাদের একটা স্পেশাল পারমিশন দরকার। কি পারমিশন না, মেয়েটার ঘরে ওরা একটা ক্যামেরা রাখতে চাইলো, যে একটা ছোট সিসিটিভি ক্যামেরা বসাবো, এই সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং এ অবজার্ভ করব। সেই অবজারভেশন ওরা সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করবে মেয়েটাকে। তো এবার সাইকিয়াট্রিস্টকে তো দেখাতে হবে যে মেয়েটা এরকম করছে, তো সেই অবজারভেশন এর জন্য ওরা পারমিশন নিয়ে ঠিক করলো যে মেয়েটার ঘরে একটা ছোট ক্যামেরা লাগানো হবে। এবার ক্যামেরা লাগিয়েছে, ক্যামেরাটা আবার কিরকম ক্যামেরা, যে ওই ক্যামেরাটা মেয়েটার যে হাজবেন্ড, সে হাজবেন্ডের ফোনের সাথে কানেক্টেড। মানে ওই ক্যামেরাতে যা রেকর্ডিং হবে মেয়েটার হাজবেন্ড তার ফোন থেকে দেখতে পাবে এই রকম। এবার সেইখান থেকে ফুটেজও রেকর্ড করতে পারবে। তো সেদিন সারাদিন দেখলো যে সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো মেয়েটা সারাদিন ধরে বেডের মধ্যে পড়ে একদম কোনো সেরকম ভাবে কোনো মানে নড়েও না চড়েও না, ওই সেই স্যালাইন চলছে, হ্যাঁ প্রায় বেহুশ, সারাদিনটা ঠিক গেল কৌস্তব। এবার ঠিক রাত্রির বেলা যেই হলো, এবার মেয়েটার হাজবেন্ড ঠিক করলো যে ঘটনাগুলো যখন রাত্রিবেলা ঘটছে, আমি তখন রাত্রিবেলাতেই দেখবো যে কি হয়, আমি জেগে থাকবো, জেগে থেকে আমি রাত্রিবেলা লাইভ যে ফুটেজ সেটাই আমি দেখবো যে কি হচ্ছে। এবার ওর হাজবেন্ড ফোনে এভাবে দেখছে, নাইট ভিশন ক্যামেরা, ওর হাজবেন্ড দেখছে যে ঠিক রাত্রির বেলা তখন 2:30 মতন বাজে, এই সময় ওর হাজবেন্ড দেখছে বেডের তলার থেকে একটা ছায়া মূর্তি আস্তে আস্তে মনে হচ্ছে বেরাচ্ছে, মানে একদম একটা ছায়া,
মানে এটা বলবো না যে কোনো একটা এন্টিটি বা স্পষ্ট কোনো ফিগারকে দেখতে পাচ্ছে, না, একদম একটা ছায়া মতো কিছু একটা বেডের তলার থেকে বেরাচ্ছে। বেরিয়ে তারপরে দেখছে যে ছায়াটা এরকম আস্তে আস্তে, কিন্তু ছায়াটা দেখে মনে হচ্ছে যে কোনো নারী মূর্তিরই ছায়া। আচ্ছা। মেয়েটার ঠিক মুখের কাছটা গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে সে নারী মূর্তিটা মনে হলো যে মেয়েটার না কানে কানে কিছু একটা বললো বা কিছু একটা কানের কাছে। এবার ওর হাজবেন্ড দেখছে যে ব্যান্ডেজটা কিন্তু, ওইটা শোনার পর মেয়েটা যেন হঠাৎ করে, যেই মেয়েটা সারাদিন নড়ে চড়ে না, সেই মেয়েটার মধ্যে যেন হঠাৎ করে একটা কেমন বডিতে ওর একটা মুভমেন্ট এসে যাচ্ছে। হঠাৎ করে মেয়েটা ওর ব্যান্ডেজটা নিজেই খুলছে, ওর একটা হাতের ব্যান্ডেজ। মানে ওই ছায়ার মতো যেটা দেখতে পাচ্ছে সে বলেছে তারপরে, রাইট? হ্যাঁ, ছায়াটা ওর কানে কানে মনে আর হলো যেন পুরো কিছু জিনিসটা একটা। দেখতে পাচ্ছে ক্যামেরাতে, ওর হাজবেন্ড ওটা হ্যাঁ লাইভ মানে মনিটর দেখছে, করছে। হ্যাঁ, মনিটর করছে। ওকে ওকে। ও নিজেই খুলছে, মেয়েটা খুলেও ফেলেছে। খুলে এবার হঠাৎ দেখছে যে ওই ছায়া মূর্তিটার কাছে না, ও যে হাতটা খুলেছে ওই হাতটা ছায়া মূর্তিটার কাছে এগিয়ে দিচ্ছে। আর ছায়া মূর্তিটা যেন ঠিক মুখটা এরকম করে বাড়িয়ে রয়েছে। এবার ওর হাজবেন্ড মানে ওই ওই যে কাটা জায়গাটার দিকে মুখটা এরকম দিয়ে, যেন মনে হচ্ছে যে এই কাটাটা থেকে রক্ত খেতে যাচ্ছে বা এরকম একটা কিছু। কি বলছো গো? হ্যাঁ, ওর হাজবেন্ড এটা দেখছে। এবার ওর হাজবেন্ড তো ওটা সাথে সাথে ওর হাজবেন্ড কি করেছে, ফোন দিয়ে ওর শাশুড়িকে ফোন করেছে। এবার ফোন থেকে যতক্ষণ ফোন করেছে, এবার ফোন করতে ওর শাশুড়ি তাড়াতাড়ি করে বলছে যে আপনি তাড়াতাড়ি উঠুন, আপনি উঠে এক্ষুনি লাইট জ্বালান, দেখুন আপনার মেয়ে কি করছে, এক্ষুনি উঠুন। এবার ফোন করতে গিয়ে তো ওর হাজবেন্ড কি হয়েছে, যতক্ষণে ফোন করেছে ততক্ষণ তো এবার আর দেখতে পায়নি ক্যামেরায় কি হয়েছে। বুঝতে পেরেছো তো, যে ফোনটা করেছে তখন তো বন্ধ হয়ে গেছে মনিটরিং, ও দেখতে পাচ্ছে না, ও তো ফোনে কথা বলছে। এবার ওর শাশুড়ি তাড়াতাড়ি করে আলো জ্বালিয়ে দেখছে যে হ্যাঁ মেয়ের ব্যান্ডেজ খোলা। ওর শাশুড়ি কিন্তু কাউকে দেখতে পায়নি, দেখছে যে মেয়ের ব্যান্ডেজ খোলা আর হ্যাঁ সেম ওখান থেকে রক্ত চুইয়ে পড়ছে। এবার ওর শাশুড়ি এবার নার্সকে ডেকেছে। ওর শাশুড়ি এবার বলছে যে আমার জামাই এক্ষুনি এরকম ক্যামেরাতে দেখতে পেয়েছে। এবার নার্সরা বলছে যে হতেই পারে না, এটা কি বলছেন আপনারা। নার্সরা হাসছে, বলছে কি বলছেন, আপনার মেয়ে আপনার জামাই দেখেছে তো যে মেয়ে ব্যান্ডেজটা খুলছে, তার মানে এটাই প্রমাণিত হয় যে আপনার মেয়েরই সমস্যা রয়েছে। কি ছায়া মূর্তি টুর্তি কি বলছে রাত্রিবেলা, আপনার জামাই হয়তো ভুলভাল অন্য কোনো মেশিনের ছায়া এরকম দেখেছে, ছায়া মূর্তি হতে পারে না। ঠিক আছে, আপনার জামাইকে বলুন ফুটেজটা আমাদেরকে দেখাতে। এবার ও জামাইকে বলছে যে হ্যাঁ তুমি এক্ষুনি আসো, তুমি তো দেখেছো বলছো, তুমি এক্ষুনি ফুটেজ নিয়ে আসো। এবার ওর জামাই বলছে যে ঠিক আছে আমি যাচ্ছি, আপনি আপাতত একটুখানি ভোরের আলো। ও তো ছেলেটা তো প্রচন্ড ভয় পেয়ে গেছে। এবার ও বলছে যে ছেলেটা আর ভয় যে অত রাতে বেরাবে ও গাড়ি নিয়ে বা কিছু, ছেলেটা সাহস পাচ্ছে না। বলছে আমাকে ভোরের আলোটা ফুটতে দিন, আমি বাবা মাকে নিয়ে যাচ্ছি নার্সিং হোমে। এবার ছেলেটা যখন ভোরের আলোটা ফুটেছে, ও যখন বেরাবে তখন এবার ও বেরানোর আগে না ও তো ফুটেজটা একবার চেক করবে না, যে ফুটেজটা দেখি তো আরেকবার, আমি ভালো করে দেখি, তাহলে এই তো আজকে আমার কাছে প্রমাণ আছে, আমি আজকে সবাইকে দেখাতে পারবো। এবার ছেলেটা যে ফুটেজটা চেক করতে যাবে, দেখছে ফুটেজটা নেই। ফুটেজটা কতটা অবধি আছে জানো, ফুটেজটা দেখছে যে ওই দেখাচ্ছে যে যতটা ওই ছায়া মূর্তিটা আসার আগে পর্যন্ত হ্যাঁ ততটা ফুটেজ রয়েছে। তারপর থেকে ছায়া মূর্তিটা যে এসে ওর কানে কি একটা বললো, মেয়েটা যে ব্যান্ডেজ খুললো, ওই ফুটেজটা আর নেই। তারপরে আবার ফুটেজ আছে যে ও শাশুড়ি হুড়মুড় করে উঠছে, তারপর দেখা যাচ্ছে যে ব্যান্ডেজটা খোলা। আচ্ছা আচ্ছা, মানে কিরম পিকুলিয়ার একবার জাস্ট ভাবো, ওই মাঝের ওইটুকু ফুটেজই নেই কোনো। এবার ওর হাজবেন্ড তো অবাক, ওর বলছে এটা কি হলো, আমার কাছে তো ছিল ফুটেজটা এরকম। হঠাৎ করে ওর হাজবেন্ড তো পাজল, মানে বুঝতে পারছে না যে কি হয়েছে। এবার ওর হাজবেন্ড তাও গেছে হসপিটালে, বাবা মাকে নিয়ে গেছে। এবার গিয়ে এবার ওর হাজবেন্ড না ফুটেজটা দেখাচ্ছে। এবার দেখো ফুটেজটার মধ্যে একটা অদ্ভুত জিনিস যেটা সবাই তখন বুঝতে পারলো, যে ফুটেজটাতে কিন্তু মেয়েটা যে ব্যান্ডেজ খুলেছে সেটা কিন্তু ওঠেনি, বা মেয়েটা যে ওখান থেকে যে মেয়েটার মানে রক্ত চুইয়ে পড়ছে সেটা ওঠেনি। কিন্তু যখন নার্সরা এসেছিল তখন তো দেখেছে যে মেয়েটার ব্যান্ডেজটা খোলা, ওখান থেকে রক্ত বেরাচ্ছে। কিন্তু ব্যান্ডেজটা খুললো কি করে? যদি আমি তর্কের খাতিরে এটাও মেনে নিই যে হ্যাঁ মেয়েটাই ব্যান্ডেজটা খুলেছে, তো সেইটাও তো ফুটেজ, সেই ফুটেজটারও তো ওঠার কথা। এবার সবারই এই ব্যাপার, এই
একটা জিনিস সবার অবাক লেগেছে, যে ওইটুকু মানে ব্যান্ডেজটা খোলার ফুটেজটা কেন নেই ওখানে। ব্যান্ডেজ খুলে গেছে, তারপরের ফুটেজ আছে। এইবারে সাইকিয়াট্রিস্টকেও দেখিয়েছে, এবার সাইকিয়াট্রিস্ট বলছে, এবার দেখো কেউ সেরকম কিছু বলতে পারছে না। এবার সাইকিয়াট্রিস্ট বলছে যে আমি বুঝতে পারছি না, দেখুন এইটুকু বুঝতে পারছি যে হয়তো মেয়েটাই, সাইকিয়াট্রিস্ট যে লজিক দিচ্ছে, বলছে হয়তো মেয়েটাই খুলছে, আর কোনো কারণে হতে পারে কি বলুন তো, ফুটেজটা ওই সময়তেই কোনো একটা টেকনিক্যাল কারণে বা কোনো একটা টেকনিক্যাল গ্লিচে হয়তো ওইটুকু ফুটেজ ওঠেনি, বা হয়তো ওখান থেকে কিছু একটা মানে ফোনে হয়তো ওইটুকু ফুটেজ ডিলিট হয়ে গেছে, আমরা ঠিক বুঝতে পারছি না। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে যে মেয়েটাই খুলছে, এটাই সাইকিয়াট্রিস্ট বলল। এইবারে মেয়েটাকে তো দেখো অনেকদিন ধরেই মেয়েটা নার্সিং হোমে রয়েছে, ওর শারীরিক কোনো উন্নতি হচ্ছে না, কিন্তু ওর শরীরে আবার কোনো কঠিন রোগও নেই। তারপর হসপিটাল থেকে বলছে দেখুন আমরা এই নার্সিং হোমে বুঝতে পারছি না, ওকে অন্য কোনো বড় নার্সিং হোমে ট্রান্সফার করতে হবে। তখন মেয়েটার মা এসে বলছে যে ওকে আপনারা হসপিটাল থেকে ছেড়ে দিন, ঠিক আছে আমরা ট্রান্সফারকে বড় হসপিটালে করব, কিন্তু তার আগে আমি নিজে কিছু অন্য দিক থেকে কিছু চেষ্টা করতে চাই। এত তো ডাক্তার বদ্যি ওষুধপত্র হলো, কোনো তো কাজ হলো না, এবার আমি আমার বিশ্বাসের দিক থেকে কিছু চেষ্টা করব বলে মেয়েটাকে হসপিটাল থেকে বন্ডে সাইন করে আনতে হয়েছিল। তো বন্ডে সাইন করিয়ে ওকে ডিসচার্জ করে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে মেয়েটা বাড়িতে রয়েছে। মেয়েটা এবার বাড়িতে যতটুকু মেয়েটার বেসিক যে কেয়ার, বেসিক যে যন্ত্রপাতি, যেহেতু ডাক্তারদেরই তো বাড়ি, ওদেরই নার্সিং হোম, তো ওরা একটা ছোটখাটো ওই ঘরের মধ্যে যতটুকু সেট আপ করা যায় ওই মনিটরিং এর জন্য সমস্ত কিছু সেট আপ করে মেয়েটা ওইভাবে রয়েছে। এবার মেয়েটার মা একজন ভদ্রলোককে নিয়ে আসেন। তিনি একজন প্যারানর্মাল ব্যাপারে সাহায্য করেন, তিনি ওই একজন তান্ত্রিক, জ্যোতিষতান্ত্রিক এই ধরনের একজন মানুষকে নিয়ে আসে। আচ্ছা। তো সেই মানুষটি সেই বাড়িতে এসে সে প্রথমেই বলে যে এই বাড়িটার মধ্যে খুব নেগেটিভ কিছু একটা আছে, আর এমন কিছু নেগেটিভ আছে যার এই বাস্তুটা সে মানে এই বাস্তুটা তারই, সুতরাং এই বাস্তু থেকে তাকে উচ্ছেদ করা যাবে না। দেখো এই ব্যাপারটা না আমার কাছে খুব একটা আমি আইডিয়া নেই, কিন্তু আমি তোমার থেকে জানতে চাইছি যে এরকম কি কোনো এনার্জি হয় যাকে কোনো ক্রিয়া বা কিছুর দ্বারাই বাস্তু থেকে কোনোভাবেই ছাড়ানো যায় না? আছে, বেশ কিছু রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবং তাদের মধ্যে একজন হচ্ছেন কালপুরুষ, ঠিক আছে। আচ্ছা, এটা আমি আগেও বলেছি বা বেশ কিছু ঘটনাতে এসেছে কিউরিওফাইটের। আচ্ছা। আর এছাড়া কি বলতো, অনেক সময় অনেক এন্টিটি এমন ভাবেই বসে যায় না কোনো একটা বাড়িতে, বাড়ির কোনো একটা পার্টিকুলার জায়গাতে সেটাকে বেঁধে দিতে হয়, সেই জায়গাটাতে যাতে কেউ না যায়। উচ্ছেদ পুরোপুরি করা যায় না, বাট একটা জায়গাতে বেঁধে দেওয়া হয়, তো বাকি বাড়িটা ক্লিন করে দিতে পারি আমরা। এরকম ব্যাপার দেখেছি, এরকম কাজও করেছি, বাট খুব রেয়ার কেস, কিন্তু এগুলো খুবই রেয়ার কেস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এবার আমি বলি তাহলে তোমাকে পুরো ঘটনাটা। তো উনি বলছেন যে আগে এই বাড়ির হিস্ট্রিটা জানো, এই বাড়িতে তোমরা থাকতে পারবে না, কারণ আমি বুঝে গেছি এই বাড়িতে যেই জিনিস আছে সেই জিনিস এই বাড়ি ছাড়বে না। যেটা আমি করতে পারি, আমাকে যদি তুমি এই বাড়ির যে ইতিহাস, এই বাড়িতে কি ঘটেছিল সেটা যদি বলতে পারো, এই মেয়েটাকে হয়তো আমি এই বাড়ির বাইরে নিয়ে গিয়ে এই মেয়েটাকে আমি সুস্থ করতে পারি, কিন্তু এই বাড়ির ভেতরে আমি করতে পারবো না, তার আগে তুমি ইতিহাস জেনে আসো। তো এরা বেশ চেষ্টা করে আশেপাশের লোকজনকে, এবার কেউই সঠিকভাবে কিছু বলতে পারে না। সবাই বলে কি যে বাড়িটা না ফাঁকা থাকে, বাড়িটাতে কেউ খুব একটা থাকে না, মানে মালিক যে আগের যে মালিক ছিল সেও কিনেছিল, কিন্তু সেও থাকতো না খুব একটা বেশি। হ্যাঁ, মাঝে মাঝে ভাড়া দিত, এবার ভাড়াটেরা আসতো, মানে কয়েকদিন থেকে চলে যেত, এই রকমের মানে বসত বাড়ি হিসাবে এই আপনারাই অনেকদিন পরে এখানে এসে থেকেছেন। আর এই মালিকের আগের মালিক সেও এইরকম ভাবেই থাকতো, মানে সেও থাকতে পারতো না। তার আগে কোনো একটা পরিবার ছিল যারা এটাকে বসত বাড়ি হিসাবে, অ্যাকচুয়ালি সেই পরিবারটারই এটা বাড়ি, তারাই এই বাড়িটা বানিয়েছিল। সেইখান থেকে হাত বদল হয়ে, মালিক বদল হয়ে এই বাড়ি আজকে ওদের কাছে।
তো এবার কিন্তু সেই পরিবারের ইতিহাস বা এত কেউ কোনোটাই ঠিকভাবে বলতে পারছে না। তো এবার এরা সেই মালিককে ধরেছে যে কি ব্যাপার, আপনার বাড়ির কি ইতিহাসটা বলুন। মালিক তো কিছুতেই বলছে না, আমার বাড়ির কি ইতিহাস, আর এই বাড়ি সম্পর্কে আমাকে আর কিছু জিজ্ঞাসা করবেন না, বাড়ি আপনাদের বিক্রি করে দিয়েছি, কাগজপত্র সব ক্লিয়ার ছিল, বাড়ি এখন আপনাদের, এটা আর আমার বাড়ি নয়। এবার এরাও তো দেখো একটা বড় মাপের লোকজন এরা, এবার এদেরও কিন্তু কিছু ক্ষমতা আছে। এবার এরাও ওনাকে ভয় দেখিয়েছে যে আহ, তুমি যদি সোজা কথা না বলো তাহলে আমার যে এবার পলিটিক্যাল যা ইনফ্লুয়েন্স, পলিটিক্যাল পাওয়ার আছে যা কিছু, আমাকে কিন্তু সেইগুলো খাটিয়ে কিন্তু তাহলে তোমার থেকে কথা বার করতে হবে। এবার তুমি কি চাও, তুমি কিন্তু তখন কিন্তু তুমি বিপদে পড়ে যাবে, তুমি কি সেটা চাও না তুমি ভদ্রে ভদ্রে বলে দেবে। এবার তখন ভয় পেয়ে গেছে মালিকটা। এবার ভয় পেয়ে গিয়ে বলছে আচ্ছা আচ্ছা আমি বলছি, দেখুন আমি এই বাড়ির একটা ইতিহাস আছে, কিন্তু ওইটার থেকে বেশি আমি আর কিছু জানি না। এরপরে ভাড়াটেরা কেন এসে থাকতে পারেনি বা কিছু, সেই আগের মালিক কেন থাকতে পারেনি আমি খুব একটা জানি না। তো ইতিহাসটা হচ্ছে এই মালিকের আগের মালিক তার আগের মালিক। হুম। মানে বেশ কয়েকবার হাত বদল হয়েছে এই বাড়িটার। বেশ কয়েকবার। এরা হচ্ছে এই যাদের আমি ঘটনা তোমাকে বলছি, এরা হচ্ছে 4 নম্বর মালিক ওই বাড়ির, 4 নম্বর। আচ্ছা আর আচ্ছা আচ্ছা। ঘটনাটা হচ্ছে 1 নম্বর মালিকের বাড়ির। হুম। তো সেই মালিকের পরিবারটাও না একদম এই পরিবারটার মতো একই ছিল, ছেলে বাবা মা। আর ছেলের বিয়ে দেয়, বাড়িতে বউ আসে। সেই বউটা যখন এসেছে, এবার অ্যারেঞ্জ ম্যারেজ, মেয়েটার সাথে কখনো সেরকম কথা বলার, আর এটা তো ধরো আরো বেশ কিছু বছরের আগের ঘটনা, ধরো ওর 90s এর ঘটনা তখন। এবার সেই সময় তো অত ছেলে মেয়েরা বিয়ের আগে নিজেদের মধ্যে কথাবার্তা বলতো না, অ্যারেঞ্জ ম্যারেজ বাবা মা যাকে দেখে দিত একেবারে ওই বিয়ের পিড়িতেই গিয়ে হয়তো দেখতো। এবার বিয়ে করে এনেছে। এবার বিয়ে করে এনে দেখছে যে বউটা না প্রথম থেকে কেমন একটা অদ্ভুত, কারোর সাথে কথা বলে না, সারাক্ষণ মন মরা হয়ে পড়ে থাকে। হ্যাঁ, একটা ঘরের মধ্যে সারাক্ষণ বসে থাকে। হ্যাঁ, ঠিক করে চান করে না, কেমন একটা নোংরা টাইপের, ঠিক করে খাওয়া দাওয়া করে না, সবসময় মন মরা হয়ে থাকে। এবার প্রথম প্রথম এরা ভাবছে যে বাবা মাকে ছেড়ে এসেছে, হয়তো বাপের বাড়ির জন্য মন খারাপ করছে। এবার তারপরে বেশ কিছুদিন হয়ে গেছে, এবার একটা মেয়ের কতদিন আর বাপের বাড়ির জন্য মন খারাপ হতে পারে। এবার আচরণটা একটা অস্বাভাবিক। এবার ওর বোন না একদিন ওকে জিজ্ঞাসা করেছে যে কি হয়েছে, তুমি এরকম সবসময় মন মরা হয়ে থাকো, তোমার কি হয়েছে বলো আমাকে। এবার এ বলছে কি যে, এবার মেয়েটা না কেমন করে একটা অ্যাবনর্মাল মতন করে কথা বলছে। এবার ওর বর বলছে তুমি কি কোথাও ঘুরতে টুরতে যাবে, তো তাহলে কি তোমার মন ভালো হবে, বলো আমাকে কি হয়েছে। মেয়েটা তখন হঠাৎ করে কেমন একটা অ্যাবনর্মাল করে আর খুব একটা ক্রিপি ভাবে বরটাকে বলছে আমি যেটা চাইবো সেটা আমাকে দেবে। তখন বলছে কি বলো, বলছে কি আমাকে একটু রক্ত দেবে, আমি না রক্ত খাবো, আমাকে একটু রক্ত দেবে। এবার ওর বর বলছে কি বলছো তুমি, বলছে হ্যাঁ আমার না রক্ত দেখতে খুব ভাল লাগে, আমার না খুব রক্ত খেতে ইচ্ছা করে। এবার ওর বরকে বলছে এই তুমি তোমার হাতটা কাটো না, তোমার হাতটা কাটো না, তোমার হাত থেকে তুমি হাত কাটবে, সেখান থেকে রক্ত বেরোবে, আমি সেটা দেখবো, আমার খুব ভালো লাগবে। এবার এর বই বলছে কি রে, কি মাথা খারাপ নাকি, সব কি কথা বলছে। তখন এই সাথে সাথে মেয়েটার বাড়িতে ফোন করে বলছে আপনাদের মেয়ে সব কি কথা বলছে, বলছে আমাদেরকে হাত কাটতে, আমাদের রক্ত খাবে। তারপর আবার এটাও বলছে যে এই ছাদ থেকে ঝাঁপ দিয়ে দাও না, তুমি ছাদ থেকে যখন ঝাঁপ দিয়ে দেবে তোমার মাথাটা ফেটে যাবে, সব ঘিলু বেরিয়ে যাবে, সেটা দেখতে আমার খুব মজা লাগবে, এই ধরনের কথা বলছে। এবার ছেলেটা এগুলো কি কৃপি কথাবার্তা। এবার ছেলেটা মেয়েটার বাবাকে এরকম ফোন করে জানিয়েছে। এবার ওর বাবা বলছে কি যে ঠিক আছে দাঁড়াও, আমরা এসে আমাদের মেয়ের সাথে কথা বলছি বলে, এইবারে মেয়েটার বাবা এতটাই বদমাইশ লোক, সে আর এসে মেয়েটার সাথে কথা বলেনি, সে কি করেছে ডিরেক্ট থানায় চলে গেছে। থানায় গিয়ে বলছে যে আমার মেয়েকে পণের জন্য ওই বাড়িতে মানসিক আর শারীরিক অত্যাচার করা হয়। কিরম বদমাইশের মিথ্যাবাদী লোক ভাবো। এইবারে থানা থেকে এবার পুলিশ টুলিশ নিয়ে এসেছে। পুলিশ নিয়ে এসে এবার মেয়েটাকে জিজ্ঞাসা করেছে যে কি হলো, তোমাকে কি টর্চার করে, তোমাকে কি অত্যাচার করে। এবার মেয়েটা না বলছে না আমাকে কিছু করে না,
না, এবার মেয়েটা সে আবার কেমন একটা অস্বাভাবিক অস্বাভাবিক কি বলছে পুলিশকে। এবার পুলিশও ভাবছে কি বলছে, এবার পুলিশের হাতে তো সেরকম কোনো প্রমাণ নেই যে ছেলেটা অত্যাচার করে। আর সত্যিই ছেলেটা অত্যাচার করে না। হ্যাঁ, এবার পুলিশ কিছু একটা আউটসাইড সেটেলমেন্ট হয়ে পুলিশ বুঝিয়ে যে হ্যাঁ যদি কোনো অত্যাচার করে থাকেন আর করবেন না এইসব বলে ঠলে পুলিশ ব্যাপারটা মিটমাট করিয়ে চলে গেছে, যেহেতু কোনো প্রমাণ বা কিছুই পায়নি। এইবার ছেলেটা বলছি "এ তো আমি অদ্ভুত ফেঁসে গেলাম, কিরকম একটা মেয়েকে আমাদের ঘাড়ে গছিয়ে দিয়েছে, তারপর আবার কিছু বলতে গেলে পুলিশের কাছে গিয়ে আমাদের নামে মিথ্যে কথা বলছে"। এবার ছেলেটা না ওই নিয়ে ওদের ওইভাবেই কেটে যাচ্ছে। মেয়েটা সারাক্ষণ ধরে ওরকম লোককে গিয়ে বলে কি এই তোমার পেটের ছুরিটা ঢুকিয়ে দাও না, হ্যাঁ এই তুমি হাতটা কেটে নাও না, এই তুমি আমাকে একটু রক্ত দাও না, এই সমস্ত বলতে থাকে সবসময় মেয়েটা এই ধরনের ভায়োলেন্ট কথাবার্তা। এবার ওইভাবেই মানিয়ে নিচ্ছে বেশ কিছুদিন, আর কি করবে। এবার একদিনকে আহ ছেলেটার যে মা সে ডাইনিং টেবিলে বসে না টমেটো কাটছে। এবার টমেটো কাটতে কাটতে এবার মেয়েটা বসে রয়েছে, মেয়েটাকে বলছে কি তুমি কি হয়েছে মা, তুমি কিছু খাবে, তুমি কি খাবে বলো না, তুমি যা খাবে আমি তোমাকে সেটাই বানিয়ে দেবো, আমি সবকিছু বানাতে পারি, তোমার কিছু খেতে ইচ্ছা করলে তুমি বলো। মেয়েটা বলছে কি তোমার আঙ্গুলগুলো কাটো না, যেভাবে টমেটো কাটছো ওইভাবে আঙ্গুলগুলো কাটো না, তোমার আঙ্গুলগুলো কেটে ফেলো, কেটে কেটে কুচি করে ফেলো, এরকম। এবার ছেলেটার মা তো ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে ছেলেটার মা তাড়াতাড়ি করে ছুরি টুরি সব এরকম গুটিয়ে রেখে দিয়েছে। এবার ছেলেটাকে জানিয়েছে যে এই তোর বউ কি বলছে এরকম, আমাকে বলছে আঙ্গুল কেটে দাও, হ্যাঁ কেটে কুচি কুচি করে ফেলো, এই সমস্ত বলছে। তখন এবার ছেলেটা দেখছে যে এইভাবে তো থাকা যায় না, মেয়েটার একটা কোনো মানসিক সমস্যা আছে যেটার একটা চিকিৎসার প্রয়োজন, কিন্তু ওর বাবা মা কিছুতেই সেটা করতে দেবে না। আর এরা এমন ফেঁসে গেছে যে একটু এদিক থেকে ওদিক দুটো কথা বললেই এদেরকে মিথ্যে কথায় ফাঁসিয়ে দিচ্ছে। এবার ছেলেটা তাও আর না পেরে ছেলেটা শেষ পর্যন্ত ডিভোর্সের কেস করেছে, মেয়েটাকে ওর বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়ে ডিভোর্সের কেস করেছে। এবার ডিভোর্সের কেস চলছে। এবার কিছুতেই ছেলেটা মানে পেরে উঠছে না যে কিছুতেই মানে মেয়েটার বিরুদ্ধে একটা প্রমাণ, ওর মেয়েটার বাবা মা এমনই মিথ্যে নাটক করছে, আর মেয়েটাও মানে কি বলবো, মেয়েটাও এমনই একটা হাবভাব করছে যে কারোর কাছে ব্যাপারটা পরিষ্কার নয় যে কি ব্যাপার। তো শেষ পর্যন্ত ছেলেটা একটা বুদ্ধি বার করে। ছেলেটা কি করে, একদিন মেয়েটার বাড়িতে যখন কেস চলছে এরকম ডিভোর্সের, একদিন মেয়েটার বাড়িতে যায়। মেয়েটার বাড়িতে গিয়ে ওর জেঠু ছিল, মেয়েটার জেঠুকে গিয়ে এরকম বলে যে দেখুন ওকে আমি খুব ভালোবাসি, আমি ঠিকই বুঝতে পারছি যে ওর মানসিক কোনো সমস্যা আছে, কিন্তু আমি না ওকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমি ওর সাথে সংসার করতে চাই, আমি আমার বাবা মার প্রেসারে এসে ওকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছি, আপনি শুধু ওর কিছু যদি কোনো মেডিকেল ডকুমেন্ট থাকে আমাকে দিন, আমি যেখানে পৃথিবীর যে কোনো প্রান্তরে যে কোনো ডাক্তার দেখাতে হবে আমি ডাক্তার দেখিয়ে, আমাকে ওকে বিদেশে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে হলো আমি ওর ট্রিটমেন্ট করাবো, ওকে আমি সুস্থ করবো, কারণ ওকে আমি প্রাণের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। এভাবে ছেলেটা গিয়ে না খুব মানে কাকুতি মিনতি করেছে। তখন মেয়েটার জেঠু একটুখানি মন গলেছে, মন গলে মেয়েটার জেঠু বলছে দাঁড়াও তুমি একটু বসো আমি আসছি, বলে উনি কোথার থেকে একটা কাগজ নিয়ে এসেছেন। এবার ওর জেঠু এবার আসল কথাটা বলছে এই মেয়েটার নাকি ছোটবেলার থেকে এরকম মানসিক সমস্যা, মানে ওর মানসিক সমস্যাটাই এইরকম যে ওর রক্ত দেখতে খুব ভালোবাসে, ও ধরো কারোর যদি ধরো স্যাডিস্ট আমরা যাকে বলি না, ও স্যাডিস্ট টাইপের, ও কারোর টর্চার ফর্চার করতে আনন্দ পায়, রক্ত তর্পণ এইসব। আচ্ছা, হ্যাঁ তরপাতে রক্ত, ওদের বাড়িতে নাকি অনেক পাখি ছিল ছোটবেলায় যখন মেয়েটা ছোট ছিল, সেই মেয়েটা নাকি প্রত্যেকটা পাখিকে নিজের হাতে গলা মোটকে ঘাড় মোটকে মেরেছে এইরকম। তো তখন থেকে ওরা বুঝতে পেরেছে যে মেয়েটার মানসিক সমস্যা রয়েছে। এরকম কারোর যদি ধরো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, মেয়েটা নাকি সেইটা দেখে খুব মানে বিভৎসতা দেখেও খুব আনন্দ পেত, হাততালি দিত, এইরকম ধরনের। এইবারে ও জেঠু বলছে যে দেখো আমরা অনেক চিকিৎসার চেষ্টা করেছি, কিন্তু সব ডাক্তারই বলেছে যে একমাত্র মানসিক হাসপাতাল মেন্টাল অ্যাসাইলামই হচ্ছে ওর জায়গা, ওকে কোনো ওষুধ বা কোনো কাউন্সেলিং এ ওকে ঠিক করা যাবে না। তো বিয়ের আগে ওর যা কিছু মেডিকেল ডকুমেন্ট ছিল আমরা সবকিছু পুড়িয়ে দিয়েছি,
শুধুমাত্র ভবিষ্যতে কখনো যদি কোনো দরকার হয় এই একটা কাগজ আমরা আমাদের কাছে খুব গোপনে লুকিয়ে রেখেছিলাম। এছাড়া ওর আজ যা কিছু ওর মেডিকেল হিস্ট্রি, মেডিকেল রেকর্ড, বিয়ের আগে সব আমরা আগুনে জ্বালিয়ে দিয়েছি। এবার ছেলেটা বলছে যে ঠিক আছে আমাকে এটাই দিন, আমি ডাক্তারের সাথে কথা বলবো। বলে ছেলেটা ওই জেঠুর কাছ থেকে কাগজটা নিয়ে এসছে। এবার বলছে ঠিক আছে আমি ডাক্তারের সাথে কথা বলি, আর তারপরে এবার ও জেঠু বলছে তাহলে আমাদের মেয়েকে তুমি নিয়ে যাও সাথে করে, এখানে রেখেছো কেন? এবার ছেলেটা বলছে দেখুন আমি তখন কাগজটা নিয়ে ডাক্তারের কাছে যাব, ওকে আপনাদের কাছে রাখুন, কাল দুপুরের মধ্যে আমি এসে ওকে নিয়ে যাব বাড়িতে। আসলে ছেলেটা কি ভেবেছিল যে মেডিকেল ডকুমেন্টটা তো হাতে পেয়ে গেলে ও সেটা নিয়ে ওর লয়ারকে দিয়ে দেবে, যে দেখুন ওর মানসিক সমস্যা আছে, আমাদেরকে মিথ্যে কথা বলে বিয়ে দেওয়া হয়েছিল। এবার ছেলেটা ডকুমেন্টটা নিয়ে গেছে, এবার বাড়ি গেছে, বাড়ি গিয়ে এবার পরদিনকে ছেলেটা গেছে লয়ারের কাছে ডকুমেন্টটা সাবমিট করতে। তখন মেয়েটার বাবা মেয়েটাকে নিয়ে ছেলেটার বাড়িতে দিয়ে গেছে, যেহেতু ছেলেটা আগের দিন এসে বলে গেছে যে মেয়েকে নিয়ে যাব সংসার করতে, যেসব বলেছে মেয়েটার বাবা দিয়ে গেছে মেয়েটাকে বাড়িতে। এবার ছেলেটা তো লয়ারের কাছে, এবার দেখো সেই সময় তো আর অত ফোন টোন কারোর কাছে সেরকম ছিল না, মোবাইলের ব্যবস্থা বা কিছু, ল্যান্ডলাইন যেটুকু যা ছিল। এবার ছেলেটা লয়ারের কাছে গেছে, গিয়ে এবার ছেলেটা যখন ফিরছে তখন বাড়ি ঢোকার আগে দেখছে বাড়ির সামনে না মানে একটু আধটু ভিড় জমেছে। এবার ও যত বাড়ির কাছে গেছে, এবার একজন বলছে কি এই তোর বাড়িতে দেখ, তোর মায়ের খুব চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, তোর বাড়িতে মনে হচ্ছে কিছু একটা হয়ে গেছে, তোর মা আর তোর বউ এসেছে, তোর বউকে আসতে দেখেছি। এবার ছেলেটা তো অবাক, বলছে বউ এসেছে আমার, কি বলছেন, কে দিয়ে গেছে? বলছে হ্যাঁ তোর শ্বশুরবাড়ির লোককে দেখেছে, তোর বউকে দিয়ে গেছে, তোর ভেতর কিছু একটা হয়েছে, তুই তাড়াতাড়ি দরজা ভাঙ। এবার ছেলেটা কি করেছে তাড়াতাড়ি করে, এবার ছেলেটার বাবাও ছিল না বাড়িতে, একমাত্র মা ছিল আর ওর বউটা ছিল। এবার তাড়াতাড়ি করে ছেলেটা দরজাটা ভেঙেছে, ভেঙে দেখছে ওই জায়গাটা মানে রক্তে পুরো ভেসে যাচ্ছে, মানে পুরো বারান্দা রক্তে ভেসে যাচ্ছে। এবার ছেলেটা ঘরে ঢুকেছে, ঘরে ঢুকে দেখছে ওর মায়ের পুরো গলার নলি কেটে দিয়েছে ওর বউ, ওর মায়ের গলার নলি কেটে দিয়েছে আর নিজেরও হাতে শিরা কেটে ফেলেছে। কি বলছো, সিরিয়াসলি? হ্যাঁ, ওর মায়ের মানে কি হয়েছে, মেয়েটা এসেছে, আসার পরে যে কি হয়েছে ওর মায়ের সাথে ওইটুকু ঘটনা কেউ জানে না। ও দেখছে ওর মায়ের গলার নলি কেটে দিয়েছে আর বউটা নিজের হাতে শিরা কেটে ফেলেছে। এবার ছেলেটা তখন, দুজনেই ডেড, দুজনেই স্পট ডেড ওখানে। এবার ওর ছেলেটা তারপর আর কি করবে, তারপর তো যা হয় থানা পুলিশ যা কিছু ওইসব হয়েছে। তারপরে যে কি হয়েছে, ছেলেটা কোথায় চলে গেছে, ছেলেটা তারপর বাড়ি টাড়ি বিক্রি করে চলে গেছে, ওর বাবার কি হয়েছে কেউ আর জানে না, ওদের আর কোনো খোঁজ আর কেউ জানে না। তো এটাই হচ্ছে ওই বাড়িটার ইতিহাস। এইবারে সমস্ত কিছু যখন ওই তান্ত্রিক ভদ্রলোককে জানানো হয়, তিনি তখন বলেন যে তা এই যে মেয়েটারই এন্টিটি, এই মেয়েটার এন্টিটি, এই মেয়েটা এইবারে যে এই যে মেয়েটা পজেসড হয়েছে, এই মেয়েটার এন্টিটি এই মেয়েটাকে মানে পুরোপুরি পজেসড করতে পারেনি, কিন্তু ওর যে সেই চাহিদাগুলো ছিল যে আমি টর্চার করব, রক্ত দেখব, এই মেয়েটাকে পার্শিয়ালি পজেসড বা এই ধরনের কিছু একটা করে এই মেয়েটার জীবনী শক্তিটা শুষে নিচ্ছে, আর ওর মাধ্যমে নিজের এই কাজগুলোকে করাচ্ছে। হ্যাঁ, মেয়েটার মাধ্যমে নিজের এই কাজগুলোকে করাচ্ছে। এবার তখন বলছে যে এবার সেই জ্যোতিষী ভদ্রলোক বলছে যে এই বাড়িতে থেকে আমি কিচ্ছু করতে পারবো না, এই বাড়ি এই যে বাস্তু, এই বাস্তুটাই হয়ে গেছে ওর, ও এখানে বহু বছর ধরে রয়েছে, প্লাস ও এই বাড়ির আসল মালিক ও ছিল, তো এই বাস্তুটাই ওর, এই বাস্তু থেকে ওকে তোলা যাবে না, ও ও এইখান থেকে তোমাদেরই এই বাড়ি ছাড়তে হবে। তারপরে তো ওরা আস্তে আস্তে যখন সব এবার ওই বাড়ি ছেড়ে দেয়, ওরা ছেড়ে আবার ওদের পুরনো ফ্ল্যাটে আবার ফিরে যায়। এবার সেইখানে গিয়ে মেয়েটাকে বিভিন্ন ক্রিয়া করে মেয়েটাকে আস্তে আস্তে সুস্থ করে। এইবারে প্রশ্নটা হচ্ছে যে হঠাৎ করে এই মেয়েটাকে কিভাবে পজেস করলো, তাই না, বা কিভাবে মেয়েটার সাথেও যুক্ত হলো। তো মেয়েটা যখন তারপরে ওই মেয়েটা গেছে, ধীরে ধীরে সুস্থ হয়েছে,
সুস্থ হওয়ার পরে মেয়েটাকে একদিনকে জিজ্ঞাসা করেছে যে কি হয়েছিল, তুমি তো হঠাৎ করে তুমি কিভাবে ওর ইনফ্লুয়েন্সে চলে এলে। তখন মেয়েটা বলছে যে আমি না কিচ্ছু বলতে পারবো না, আমি সেরকম কিছু জানি না। আমার এই যে মাঝে যে এত কিছু হয়েছে, আমি যে নিজের হাত পা কেটেছি, ও যখন সুস্থ হয়েছে ও তো দেখছে ওর হাত পায়ে ব্লেডের দাগ, ওর সারা গায়ে দাগ। ও বলছে আমি যে হাত পা কেটেছি, আমি যে এরকম করেছি, আমি যে হসপিটালে ছিলাম, আমার এই সমস্ত কোনো কিচ্ছু মনে নেই, আমার ওই সময়কার কোনো স্মৃতি নেই। আমার যেটা মনে আছে সেটা হচ্ছে মেয়েটা যখন ওই বাড়িতে প্রথম প্রথম গেছিল, মেয়েটা বলছে যখনই এই কথাটা মেয়েটা কাউকে বলেনি, কারণ ও মনে করেছে যে ওর বাড়িতে যেহেতু সবাই ডাক্তার, ওর হাজবেন্ড যেহেতু বড় পোস্টে চাকরি করে ম্যানেজার লেভেলে, তো কেউ হয়তো ওর কথাটা বিশ্বাস করবে না। এবার ও বলছে প্রথম প্রথম যখন ও সেই বাড়িতে গেছে, ওর সব সময় মনে হতো যে ও যখনই একা থাকতো কোথাও একটা, যখনই ধরো একা বেডরুমে বসে রয়েছে বা রান্নাঘরে কিছু করছে, সব সময় না ওর কানের কাছে মনে হতো যে কেউ একটা যেন ফিস ফিস করে কি একটা বলছে, কেউ যেন ওর আশেপাশে ঘুরছে। বলছে আমি যখন রান্নাঘরে কিছু ধরো একটা কিছু বানাচ্ছি, আমার সব সময় মনে হতো যে আমার ঘাড়ের কাছে কেউ এসে একদম নিঃশ্বাস ফেলছে, মনে হচ্ছে যেন কেউ আমার কানে কানে একটা ফিস ফিস করে কি বলছে। কি যে বলছে আমি সেটা আমার মনে নেই, কিন্তু সব সময় যেন আমাকে কি কি একটা যেন ফিস ফিস করে একটা কি বলতো। এবার এইরকম একদিন এইরকম ওর সাথে হতো, সবসময় হতো। এবার ও ভেবেছে যে ও বলবে বলবে, কিন্তু ও ভাবছে কি যে আমি বললে যদি সবাই আমাকে পাগল ভাবে, আমি বললে যদি সবাই আমার উপর হাসে, তার থেকে আমি বলবো না। এবার এই জন্য ও নিজের মনে, মেয়েটা নিজেও খুব শিক্ষিত ছিল, এবার ও ফট করে এরকম অশরীর বা প্যারানর্মাল কিছু বিশ্বাস করতে চায়নি সেই সময়। এবার ও বলছে একদিনকে কোনো কারণে ও না ওই ব্যালকনিটাতে দাঁড়িয়েছিল। এবার ওই যে ব্যালকনিতে দাঁড়িয়েছিল, হঠাৎ করে ও দেখেছে যে ব্যালকনিতে না একটা কোন এক ওই যে টিপ, ছোট্ট যে টিপ হয় না, কোন একটা টিপ লাগানো ব্যালকনির ওই যে হ্যান্ডেলের মধ্যে একটা টিপ লাগানো, ঠিক আছে। এবার ও না আনমনে কি ওর মনে হয়েছে, ও না টিপটা তুলে না পরে নিয়েছে টিপটা। এবার পরে নিয়ে তারপরে এবার ও যখন পিছন ঘুরেছে, তখন ওর মুখের উপর না মনে হচ্ছে যেন কেউ একটা মানে ঝাঁপ দিয়ে ওর উপর পড়েছে বা একটা দমকা হাওয়া মতন ওর লেগেছে। ওর অতটুকুই মনে রয়েছে। তারপর থেকে ও যে কি করেছে, তারপর থেকে ওই কয়েক মাসের স্মৃতি ওর আর কিছু নেই, মনে নেই ওর। বুঝতে পারছি পুরো ব্যাপারটা। মানে ওই কি একটা টিপ তুলে পড়েছে, তারপর পিছন ঘুরে সে একটা দমকা হাওয়া লেগেছে বা মনে হচ্ছে কি একটা ধেয়ে এসেছে ওর দিকে, ওইটাই হচ্ছে ওর শেষ স্মৃতি। তারপর থেকে আবার ও যখন সুস্থ হয়েছে সেই স্মৃতি। মানে তো পুরো মানে ফুল অন প্যাথেটিক একটা ঘটনা, মানে প্রচন্ড প্যাথেটিক ঘটনা। এই জন্য আমি বললাম যে তোমাকে বললাম দেখো ডোমেস্টিক ভায়োলেন্স তো হয়, কিন্তু অনেক ক্ষেত্রে না বিভিন্ন ভাবে মানুষকে ফাঁসিয়ে দেওয়া হয়। এই যে ধরো ছেলেটা, যে একদম প্রথম যে ছেলেটা যার মাকে মেরে ফেলেছে, সেই ছেলেটার কি দোষ ছিল? আর যেহেতু কিছু আইন আছে, আইনের সুযোগ নিয়ে, আমি নিজে একটা মেয়ে হয়ে বলছি, আইনের সুযোগ নিয়ে কিন্তু অনেক মেয়ে এই আইনের কিন্তু দুর্ব্যবহারও করে। তো এই এই সেই সময় যদি সেই মেয়েটা বা ওর পরিবারের লোক যদি না করতো, তাহলে এই যা এত কিছু, সেই পরিবারেরটা যে সাফারিং, মেয়েটা নিজেও মারা গেল, ছেলেটার মাকেও মারলো, তারপরে এই মেয়েটা সে অত দিনকার একটা অভিশাপ এই বাড়িটা বয়ে চলে এসছে, মানে কতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হলো। এখন বাড়িটার কি কন্ডিশন? এখনো ওই বাড়িটা ওরা বিক্রি টিক্রি কিছু করতে পারেনি, ওই বাড়িটা ওরা ওইভাবেই রেখে দিয়েছে। হ্যাঁ, এখনো অনেক বছর হয়ে গেছে, আর সেরকম কোনো মালিক পাচ্ছেন, মানে কেউ কেনার মতো কেউ আর পাচ্ছে না। মানে ওখানে পুরো ট্র্যাপড হয়ে গেছে ওখানে, হ্যাঁ ওইখানে ওইভাবে ওই আত্মাটা, মানে ওই আত্মাটাকে ওই বাড়ি থেকেও বের করা যায়নি। বাড়িটা এখনো আছে, ওয়ারাঙ্গিলে এখনো আছে, আর ওদের মালিকানাতেই আছে। ওরা বাড়িটা বিক্রি করতে পারছে না বাড়িটা। ভয় লাগছে না থাকতে ওদের? ওরা থাকে না তো, ওই বাড়িটা ওইভাবেই পড়ে আছে,
ওরা তো ফ্ল্যাটে চলে এসেছে। বুঝতে পারছি। ওরা তো ফ্ল্যাটে ওই প্রথমে কদিন ওই ফ্ল্যাটে এসেছিল, তারপরে তো আবার ওরা আরেকটা ফ্ল্যাট আবার নিয়েছে, একটা বড় ফ্ল্যাট। কিন্তু ওই বাড়িটা ওইভাবেই পড়ে আছে, ওই মাঝে মাঝে একটু যায়। এবার ওরা সেইভাবে যেতে সত্যি বলতে ভয়ই পায়। মেয়েটা তো মেয়েটাকে তো একদম মানে সেই যে তান্ত্রিক, সে তো বলেই দিয়েছিল যে ওই বাড়ির ছায়াতেও তুমি যাবে না, তোমাকে তাহলে আবার ধরবে ওই বাড়ির ছায়াতেও গেলে। এবার ওই যে মেয়েটার শ্বশুর শাশুড়ি একটু আধটু ওরা যায়, বা ওই ধরো লোক ডাকিয়ে বা কেয়ারটেকার এই সমস্ত দিয়ে ওই ভাবেই পড়ে রয়েছে বাড়িটা। সাংঘাতিক একটা ঘটনা শেয়ার করলে, সাংঘাতিক ঘটনা। ঘটনাটা যখন আমি নিজেও শুনেছি না, আমি বিশ্বাস করতে পারিনি। আমার তো সত্যি কথা বলতে জানো তো কৌস্তব, আমার এই যে ভূতের ঘটনাটার থেকে বেশি এই যে মেয়েটা ওই যে মানসিক যে রোগটা ছিল, ওইটা যেন বেশি আমার মানে ওইটাতে বেশি ভয় লেগেছে। যে মানে কিরকম একটা এরকম ভাবো, এরকম টাইপের একটা মানুষ মৃত্যুর পরে অন্য কাউকে পার্শিয়াল হোক বা ফুল হোক পজেস করছে, এবং সে তার মতো আচরণ করছে যেটা ওর হ্যাবিটই নয়, সেটা কতটা ভয়ঙ্কর। সেটাই, মানে ওটা আমি ভাবতেও পারি না। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো? প্রিয়ার ঘটনা আপনাদের কেমন লাগলো? আপনারা কি প্রিয়ার আরও ঘটনা চান সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কিউরিওফাইট। আপনারা যদি আমার থেকে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো তন্ত্র রিলেটেড হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। আর এটাও জানিয়ে রাখি, এই মঙ্গলবার দিন রাত 10টায় কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্ট আসছে, সেটাও কিন্তু দেখতে ভুলবেন না। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে